সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমাদের যে অধ্যায় 4 রয়েছে সেটার ছোট্ট কিছু বিষয় নিয়ে ছোট ছোট কিছু টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের অবস্থা। অর্থাৎ আমরা এই যে পদার্থের অবস্থা, একটি পদার্থ বিভিন্ন অবস্থায় যে থাকতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে একেবারে ক্লাস 3 থেকে জেনে আসছি বা শিখে আসছি। আমি এইগুলো নিয়েই কিছু কথা বলার চেষ্টা করব। তো চলো ক্লাস শুরু করা যাক। দেখো, আমরা যখন খুব ছোট ছিলাম, ক্লাস 3 তে পড়তাম, তখন আমরা এই জিনিসটা পড়েছি যে পদার্থ কঠিন থাকে, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে এটা তরল হয়ে যাবে। তারপরে বলেছিলাম আরো যদি তাপ দেই তাহলে এটা বায়বীয় হয়ে যাবে, তাই না? আবার এটার এক্সাম্পল হিসেবে আমরা শিখেছিলাম যে একটা বরফের টুকরা নিলাম, তাপ দিলাম, পানি হয়ে গেল, আরো বেশি তাপ দিলাম, তখন এটা কি জলীয় বাষ্প হয়ে গেল। কিন্তু মূলত আমাদের একদম ক্লাস 3 আলোচনা, বা ক্লাস 3 তে থাকতে আমরা এই জিনিসগুলো শিখেছি, ক্লাস 3 থেকে আমরা এগুলো জানি। এখন বিষয় হচ্ছে, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটে কেন, কারণটা কি, কি জন্য এই কাজটা হয়, তাই না? দেখো, আমরা সবাই জানি যে এই ঘটনাটা ঘটে মূলত এখানে তাপ দেওয়ার ফলে। ওকে, ভেরি ফাইন, ঠিক আছে, এটা নিয়ে দ্বিমত করার উপায় নাই। আমরা এখানে তাপ প্রয়োগ করছি দেখেই অবস্থার পরিবর্তন হচ্ছে। এইখানটাতে তোমাকে আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইখানে শক্তি রিলেটেড একটা ব্যাপার স্যাপার থাকে। দেখো, তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের কিন্তু একটি মাত্র বিজ্ঞান বই, এবং সেই বিজ্ঞান বইয়ে ফিজিক্স আছে কিছু, কেমিস্ট্রি আছে কিছু, বায়োলজি আছে কিছু, ভূগোলের অধ্যায় আছে 2টা, মানে সব মিলে একটা বিজ্ঞান পোর্শন তৈরি করে দিয়েছে। তো সেই বইয়ের আজকে আমি যে 4র্থ অধ্যায় নিয়ে কথা বলছি, এই 4র্থ অধ্যায়টা মূলত রসায়নের অধ্যায়, কোনো সন্দেহ ছাড়াই। কিন্তু এইটা পড়তে গেলে তোমাকে ফিজিক্স থেকে তাপ রিলেটেড আলোচনা জানতে হবে, তোমাকে কিছু শক্তির আলোচনা জানতে হবে, এবং এবং এই অধ্যায়ে আমাদের যে ব্যাপন নামক পড়া আছে সেটা শেখার জন্য তোমাকে ফিজিক্সের ছোট্ট একটা টপিক সান্দ্রতা, এইটা জানতে হবে। আসলে টপিকটা ছোট বলা ভুল হলো, তোমাকে ছোট করে জানতে হবে, কেননা টপিক এটা অনেক আলোচনা করা সম্ভব, এখানে অনেক তথ্য দেওয়া পসিবল, কিন্তু তোমার এই অধ্যায়টার জন্য, রসায়নের এই অধ্যায়টার জন্য সান্দ্রতা রিলেটেড কিছু নলেজ তোমার থাকতে হবে। ঠিক আছে, আমি আজকে এই বিষয়গুলো নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে তাপ, এখানে তাপ প্রয়োগ করতে হবে, তাপ প্রয়োগ করলে পদার্থের অবস্থাগুলো পরিবর্তন হবে। ওকে ফাইন, এটা চললো, এটা নিয়ে আমার দ্বিমত করার জায়গা নেই। এখন শক্তি কথাটা কেন বললাম ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমরা এটা শিখেছি যে এটা মনে করে একটা কঠিন পদার্থ, এর মধ্যে কঠিন পদার্থের এলিমেন্ট গুলো সব একদম কাছাকাছি 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 অবস্থান করছে, অণুগুলো সব কাছাকাছি অবস্থান করছে, খুব কাছাকাছি। আমরা শিখেছি কি, এটাকে আমরা যদি তাপ দিতে শুরু করি, এখানে যদি তাপ দেয়া আরম্ভ করি, তাহলে অণুগুলোর মধ্যে কি হয়, একটা কম্পন সৃষ্টি হয়, অণুগুলো নিজে নিজে কাঁপতে থাকে কাঁপতে থাকে কাঁপতে থাকে কাঁপতে থাকে। কম্পন সৃষ্টি হলে যে বিষয়টা ঘটে, এদের মধ্যে যে বন্ড রয়েছে, আমি বন্ড প্রসঙ্গটা একটু পরে আসছি, এই বন্ডগুলো একটু একটু করে দুর্বল হয় এবং অণুগুলো পরস্পর পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে। ভালো করে খেয়াল করো, অণুগুলো পরস্পর পরস্পর থেকে দূরে সরে যেতে শুরু করে। এই জায়গাটায় যে কথাটা আসে, অণুগুলো দূরে সরে যেতে শুরু করে, পাশাপাশি আমরা অবশ্যই বলতে হবে অণুগুলো না গতিশীল হইতে আরম্ভ করে। কেমন হইতে আরম্ভ করে? গতিশীল হতে আরম্ভ করে। এবং আমি যদি একে আরো বেশি তাপ দিতে থাকি, আরো বেশি তাপ দিতে থাকি, তাহলে এরা আরো গতিশীল হয় এবং একটা অণু আর একটা অণু থেকে অনেক অনেক দূরে চলে যায়। সেখান থেকে কিন্তু আমরা বলি যে এটা হচ্ছে কঠিন অবস্থা, এটা হচ্ছে তরল অবস্থা, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। ওকে, এখন তাপ দেওয়ার ফলে অণুগুলোর মধ্যে গতির সঞ্চার ঘটে।
গতিশীলতা বাড়ে বা অণুগুলো গতিশীল হয়, যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে এটা মানতেই হবে এখানে ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। ফিজিক্সের আমার গতি রিলেটেড যে সূত্রটা আছে এখানে সেটা কাজ করে, এন্ড আনডাউটলি এখানে সেটা কাজ করে, মাথায় রাখতে হবে কিন্তু অবশ্যই এখানে এটা কাজ করছে। অর্থাৎ আমার এই যে একটা অণু তার জায়গায় কাঁপতে 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 গতিশীল হয়ে গেল, তার মধ্যে যে গতি শক্তিটা চলে আসলো সেটা হচ্ছে কতখানি, ইকে সমান সমান হাফ অফ এম ভি স্কোয়ার। এইখানে ইকে হচ্ছে কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি, বা কে ইও লিখতে পারো, এম হচ্ছে ভর আর ভি হচ্ছে কি বেগ। আমরা ক্লাস 8-এ থাকতে শিখে এসেছি ভর কিন্তু কনস্ট্যান্ট, ভর হচ্ছে কনস্ট্যান্ট। কারণ দেখো আমি এখানে যে বরফ এর যেটা ভর এটা এর জন্য কি কনস্ট্যান্ট, এগুলো তোমরা শিখেছো। ভরের মান পৃথিবীতেও যা চাঁদে গেলেও তা, এটা আমাদের জানা আছে। তাহলে এইখানটায় আমার ভর কনস্ট্যান্ট, তাহলে গতি শক্তিটা ডিপেন্ড করছে কিসের উপরে, বেগের উপরে। গতি শক্তিটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, বেগের উপরে। খুব মনোযোগ দিয়ে বুঝো কিন্তু। তার মানে আমরা এখান থেকে যে শিক্ষাটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা তো এখানে তাপ দিবই, তাপ দেওয়ার ফলে যে কাজটা হবে অণুগুলো কি কাঁপতে শুরু করবে, এদের মধ্যে একটা বেগ ছোটাছুটি শুরু হয়ে যাবে, বেগ চলে আসবে, আর এর তো একটা ভর আছে, তাহলে বেগ এবং ভর মিলিতভাবে যেটা আমাকে দিবে সেটা হচ্ছে কি এর গতিশীলতা। অর্থাৎ এখানে একটা কি সঞ্চার হবে, গতিশক্তি সঞ্চার হবে। এই গতিশক্তিটা আসে বিধায় আমাদের অণুগুলো পরস্পর পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে, রাইট? আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমরা এই যে তাপকে তাপ শক্তি কেন বলি, তাপকে তাপ শক্তি কেন বলি, কেননা তাপ কাজ করতে পারে। তাপ কি করতে পারে, কাজ করতে পারে, এদের অবস্থার পরিবর্তন ঘটাইতে পারে, তাই না? অণুগুলোকে তার জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিতে পারে। এই নানাবিধ কারণে আমরা বলতে পারি তাপকে কি শক্তি। আশা করছি পড়া ধরতে পারতেছো। ঠিক আছে, এই যে এর অবস্থার যে পরিবর্তন, এই অবস্থার পরিবর্তনে আমরা বললাম তাপ দায়ী, তাপের কারণে গতিশীল হচ্ছে সেটা দায়ী। এইখানে আবার একটা কথা তোমাকে বুঝতে হবে যে তাপ এবং তাপমাত্রা এই দুটো বিষয় কিন্তু আলাদা। তাপ হচ্ছে শক্তি, এইটা শক্তি হওয়ার কারণে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, জুল। আর তাপমাত্রাকে আমরা এর একক প্রকাশ করি বলতে এর একক হচ্ছে জুল, আর তাপমাত্রার একক আমরা বলে থাকি কি, কেলভিন। খেয়াল করে দেখো এইখানে তাপের আবার একটা ছোট্ট বিষয় আছে, এই জিনিসটা বুঝতে হবে কিন্তু। আমি খুব সীমিত আলোচনা করব, খুব একটা বিস্তারিততে যাব না, যেন আমি জাস্ট খালি চাচ্ছি তোমরা পয়েন্টগুলো যেন ধরে নিতে পারো যে কোথা থেকে কি হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। ওকে, দেখো মনোযোগ দিয়ে বুঝবা যে তুমি সাপোজ ধরো যে এক টুকরা বরফ নিয়েছো, তাহলে বরফ যদি নিয়ে থাকো, এটা যদি আমি জিরো রেখা ধরি, তাহলে বরফটা নিশ্চয়ই মাইনাসে আছে, কথার কথা -3-তে আছে। মনোযোগ দিয়ে বুঝো কিন্তু, বরফ নিচে মাইনাসে আছে, বরফের টেম্পারেচারটা মাইনাসে আছে। এখন তুমি কিছু তাপ দিচ্ছ, তাপ দিচ্ছ, তাপ দিচ্ছ, তাপ দিচ্ছ, তুমি তাপ দেওয়ার সাথে সাথেই নিশ্চয়ই বরফটা এই গলে পানি হয়ে যাবে না? তাহলে কি হবে, বরফটা প্রথমে -3 থেকে -2 হবে, তারপরে -2 থেকে -1 হবে, তারপরে তো শূন্যতে আসবে, তাই না? তার মানে ভালো করে বুঝো, আমরা যখন তাপ প্রয়োগ করি, আমরা যখন তাপ প্রয়োগ করি তখন প্রথমে তাপের বা তাপমাত্রা লিখি, প্রথমে তাপমাত্রার কি হয়, পরিবর্তন ঘটে। খেয়াল করো, অর্থাৎ -3 ছিল, -2 হলো, -1 হলো, 0 হলো, তাপমাত্রাটার কি হলো, পরিবর্তন হলো বরাবর। আচ্ছা, এই অবস্থায় দেখো বরফ বরফই থেকে গেছে, বরফ কিন্তু পানিতে পরিণত হয় নাই। কিন্তু যখন আবার আমার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পৌঁছায় তখন কিন্তু বরফটা গলতে থাকে, গলতে থাকে, গলতে থাকে, গলতে থাকে, গলতে থাকে, সেই সময় কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এর পরের ধাপে অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়। ভালো করে বুঝো, যখন তাপমাত্রার পরিবর্তন ঘটে তখন অবস্থার পরিবর্তন ঘটে না, যখন অবস্থার পরিবর্তন ঘটে তখন তাপমাত্রার পরিবর্তন ঘটে না। আমাকে একটা বিষয় বলেছি, সেটা হচ্ছে যে যখন কোনো পদার্থের উপরে আমরা তাপ প্রয়োগ করি এবং তার যখন তাপমাত্রাটার পরিবর্তন ঘটে
তাপমাত্রার পরিবর্তন ঘটলে তার অবস্থার কোনো পরিবর্তন হয় না। আমি আবারও বলছি, তাপমাত্রার পরিবর্তন ঘটলে তার অবস্থার পরিবর্তন হয় না, আবার অবস্থার যখন পরিবর্তন হয় তখন তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাই তো? এখন আমরা দেখব যে এই বিষয়টা কিভাবে কাজ করে, রাইট? দেখো, আমরা একটু বরফ নিলাম, এই বরফটার টেম্পারেচার আমি বললাম -T, আইস লিখে দিলাম। হ্যাঁ, -T মানে মানে হচ্ছে নেগেটিভ মান আছে, আমরা গ্রাফে দেখব এটা নেগেটিভ থাকে। আচ্ছা, আমি করলাম কি, এই পদার্থটার উপরে তাপ দেওয়া শুরু করলাম। তাহলে আমার যখন এটা মাইনাস আছে, রাইট, আমি এর আগেও বলেছি এটা যখন মাইনাস আছে তখন কথার কথা এটা -5 আছে, তার মানে -5, -4, -3, -2, -1, এরপরে কত, 0 ডিগ্রি। তার মানে আমি যখন এটাকে তাপ দেওয়া শুরু করব, এটা ধীরে 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 সময় যেতে থাকবে, সময় যেতে থাকবে, টেম্পারেচারটা চেঞ্জ হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে, হতে 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 এটা কত হয়ে যাবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস, বরফ। এইখানটায় কিসের পরিবর্তন হলো? এইখানটায় তাপ তাপ চেঞ্জ হয়েছে, তাই তো? মানে এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, অর্থাৎ এইখানে সূত্র পড়বে Q = ms ডেল্টা টি, এস এর নিচে আই। কেন? এটা হচ্ছে আই লেখার কারণ এটা বরফ, আর এস হচ্ছে কি, আপেক্ষিক তাপ। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা কাকে বলে এই জ্ঞানটুকু থাকতে হবে। এখানে আমরা Q = ms ডেল্টা টি করে ফেললাম। আচ্ছা, এখন আমি আরো তাপ দিচ্ছি, আরো তাপ দিচ্ছি, আরো তাপ দিচ্ছি, আরো তাপ দিচ্ছি। আমি যখন একে আরো তাপ দিতে থাকবো না, তখন এই বরফটা গলবে, গলবে, সময় যাবে, বরফ গলবে, সময় যাবে, বরফ গলবে, বরফ গলবে, 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 করতে 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 বরফ গলে যাবে, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে না। এখানে হবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার, ঠান্ডা পানি। এখন এখানটায় দেখো তো, আমার এখানে 0 ছিল, 0ই আছে, কিন্তু ছিল বরফ, হয়ে গেছে কি, পানি। অবস্থার পরিবর্তন হয়েছে না? অবস্থার পরিবর্তন হলে আমার এখানে সূত্র পড়বে Q = ml/F। তার মানে এখানে আমার পরিবর্তন হয়েছে কিসের? তাপমাত্রার। এখানে পরিবর্তন হয়েছে কিসের? অবস্থার। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, যখন তাপমাত্রা পরিবর্তিত হয় তখন অবস্থা পরিবর্তন হয় না, যখন অবস্থার পরিবর্তন হয় তখন তাপমাত্রা পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থী, ভালো করে দেখো, এখানে আছে হচ্ছে -T, আর এখানে হয়েছে কি, 0। তার মানে মাইনাস থেকে চেঞ্জ হইতে 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 0 হয়েছে, কিন্তু ছিল বরফ, আছেও বরফ। আর এই ছবিটাতে দেখো তো, 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি আছে, কিন্তু বরফ ছিল, পানি হয়ে গেছে। আমি কি আরো তাপ দিব? আমি যখন একে আরো তাপ দিচ্ছি, আরো তাপ দিচ্ছি, আরো তাপ দিচ্ছি, তাহলে 0 ডিগ্রির পানি গরম হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা পানি, ঠান্ডা পানি থেকে নরমাল পানি, নরমাল পানি থেকে একটু গরম পানি, একটু গরম থেকে বেশি গরম পানি, তারপর চরম গরম পানি। তার মানে আমার পানিটা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল। পানিটা কোথায় পৌঁছে গেল? 100 ডিগ্রি সেলসিয়াসে। ভাই, এখানে তো অবস্থার কোনো পরিবর্তন হয়নি, পানি ছিল, পানি আছে, পানি ছিল, পানি আছে, তাহলে চেঞ্জ হয়েছে কি? চেঞ্জ হয়েছে টেম্পারেচার। টেম্পারেচার ছিল 0, হয়ে গেছে কত? হয়ে গেছে কত? 100। তার মানে এখানে Q = হবে ms ডেল্টা টি। এখানে W হবে কেন? কারণ এটা S হচ্ছে পানির জন্য 4200 হবে, রাইট? মানে S এর মান হবে 4200। তাহলে এখানে কিসের পরিবর্তন হলো? এখানে তাপমাত্রার পরিবর্তন হলো। কিসের পরিবর্তন হলো? তাপমাত্রার। এটা আমি যে কিউ লিখতেছি, কিউ গুলোকে বলা হয়ে থাকে প্রয়োজনীয়, তো একার পর কি বলা হয়ে থাকে? প্রয়োজনীয় তাপ। আমরা কিন্তু একে ছাড়ি নাই, আরো তাপ দিব, আরো তাপ দিব, আরো তাপ দিব, আরো তাপ দিব। যখন আমি আরো তাপ দিব, আমার ওই সাইডে না যাই, নিচের দিকে আসি, আরো যখন তাপ দিতে থাকবো না, তখন এই টেম্পারেচারটা যা ছিল তাই থাকবে, কিন্তু ওয়াটারটা কনভার্ট হয়ে যাবে কিসে? ভ্যাপরে, বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে আমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কনভার্টেড ইনটু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভ্যাপরে পরিণত হয়ে গেছে। তাহলে এইখানে নিশ্চিত রূপে বলা যায়, এইখানে আমার তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, হয়েছে কিসের পরিবর্তন? অবস্থার পরিবর্তন। এখানে সূত্র হবে হচ্ছে Q = mLV, রাইট? mLV। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আরেকটা বিষয় বলে রাখি, যারা সরাসরি ক্লাস করনি আমার কাছে, তারা একটু মনে রেখো, এই যে LF যেটা লিখেছি, এটাকে বলা হয়ে থাকে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই যে এখানে LV লিখেছি, এটাকে বলা হয়ে থাকে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। আমি তো একে ছাড়ি নাই, আমি একে আরো তাপ দিব, আরো তাপ দিব, আরো তাপ দিব। এখন যখন আমি তাপ দিতে থাকবো, তখন এটার টেম্পারেচার আরো বেশি হয়ে যাবে। এখন টিভি লিখে দিলাম, টিভি মানে টেম্পারেচার অফ ভ্যাপর, 100 চেয়েও বেশি হয়ে যেতে পারে, কিন্তু এটা ভ্যাপরই থাকবে। তার মানে কি, 100টা চেঞ্জ হয়ে টিভিতে পরিণত হয়ে গেছে, মানে এখন টেম্পারেচার আরো বাড়তে পারে,
ভ্যাপর ছিল, ভ্যাপরই আছে, তার মানে এখানটায় কিসের পরিবর্তন? তাপমাত্রার পরিবর্তন। কিউ ইজ ইকুয়াল টু, এখানেও কি হবে? এমএসভি ডেল্টা টি। এমএসভি ডেল্টা টি মানে এটা কার আপেক্ষিক তাপ? এটা হবে হচ্ছে বাষ্প, ভ্যাপরের আপেক্ষিক তাপ, রাইট? আমি পড়াটাকে শুরু থেকে আবার বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমার টেম্পারেচার যখন কম ছিল, মাইনাসে ছিল, আমি তাপ দিতে শুরু করলাম, তাপমাত্রাটা পরিবর্তন হলো, বরফ মাইনাস বরফ থেকে 0°C তাপমাত্রার বরফে আসলো। ভালো করে খেয়াল করে দেখো, মাইনাসের বরফ, নেগেটিভের বরফ, জিরোর কিসে আসলো? বরফে আসলো। নেগেটিভ টেম্পারেচারের বরফ 0° টেম্পারেচারের বরফে আসলো। প্লিজ বোঝার চেষ্টা করো, এখানে তাপমাত্রার পরিবর্তন হলো, অবস্থার পরিবর্তন হলো না। তাপমাত্রার পরিবর্তন হলো, অবস্থার পরিবর্তন হলো না। তাপমাত্রার পরিবর্তন হলেই সূত্র হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা টি। এরপরের অংশ দেখো, জিরোর বরফ, 0°C বরফ 0°C পানিতে কনভার্ট হলো। বরফ কনভার্টেড ইনটু কি? পানি। আইস কনভার্টেড ইনটু হোয়াট? ওয়াটার। এইখানে টেম্পারেচারের পরিবর্তন হয়নি, হয়েছে কিসের? অবস্থার পরিবর্তন। তখন আমার সূত্র হয়ে গেল কিউ ইজ ইকুয়াল টু এম এল এফ। কিউ ইজ ইকুয়াল টু কিসে পরিণত হলো? এম এল এফ। এরপরে দেখো তো, আমার 0° থেকে 0°C পানি আমার চলে গেল কোথায়? 100°C পানিতে। খেয়াল করে দেখো, এইখানে যে বরফ ছিল সেই বরফটা এখানে আসলো, এখান থেকে এখানটায় গেল, এই পানিটা এখানে আসলো, এখান থেকে আবার কোথায় যাচ্ছে? এখানে। এখানে কি ঘটনা ঘটলো? 100°C পানি। ভাই একটু দেখো তো, টেম্পারেচার কত? 0। টেম্পারেচার কত? 100। পানি ছিল, পানি তো আছে, পানি ছিল, পানি আছে, তাহলে 0°, 100°। তার মানে এখানে তাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, তাহলে কি হবে? কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা টি। এখন আমার এই যে 100°C টেম্পারেচারের পানি, 100°C টেম্পারেচারের পানি, আমি একে আবার তাপ দিচ্ছি, আরো তাপ দিচ্ছি, আরো তাপ দিচ্ছি, তখন এটা কিসে পরিণত হচ্ছে? 100°C তাপমাত্রার বাষ্প। 100°C তাপমাত্রা কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে। গট ইট? তার মানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে কিসের? অবস্থার। পানি থেকে বাষ্প। কিউ ইজ ইকুয়াল টু এম এল ভি। এরপরে আবার যে ঘটনাটা ঘটতেছে কি, এই যে বাষ্প, এই বাষ্পটা 100°C তাপমাত্রার বাষ্পটা বাষ্পই থেকে গেল, বাষ্পই থেকে গেল, টেম্পারেচার হয়ে গেল কি? টিভি, মানে টেম্পারেচার অফ ভ্যাপর 100-র চেয়েও বেশি চলে গেল। তার মানে পড়াটা কি হলো? বাষ্প ছিল, বাষ্পই থাকলো, তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন হলে এম এস ভি ডেল্টা টি। আশা করছি সবাই একটু বুঝতে পেরেছো, আমার ধারণা বোঝা উচিত, না বুঝলে কমেন্ট করো। আমি আবারও বলছি, শুরু থেকে ভিডিওটা চালিয়ে 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 একটু একটু করে বারবার চেক করে করে দেখতে পারো, ঠিক আছে? আমি আবার স্মরণ করাই দিই। সাপোজ ধরো আমরা যদি একটু গ্রাফিক্যালি প্রেজেন্টেশনটা দেই, তাহলে আমি ধরে নিচ্ছি এরকম কিছু একটা, আমার এই বরাবর ধরছি সময়, আর এই বরাবর আমি তাপমাত্রাটা বোঝাচ্ছি। ধরো এটা হচ্ছে আমার 0, তাহলে এখানে হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। খুব মনোযোগ দিয়ে বুঝবা। এখন দেখো, আমার কাছে যে বরফটা আছে সেটা টেম্পারেচারে কত হচ্ছে? -3। এখন আমি যখন এটাই তাপ দেওয়া শুরু করব, সাথে সাথে কি বরফটা গলে যাবে? সাথে সাথে অবস্থার পরিবর্তন হবে? নো, কিছু সময় লাগবে। কেন সময়টা লাগবে? কারণ আমার সময় যত বাড়তে থাকবে, সময় তার মানে এদিকে যাচ্ছে, সময় বাড়ছে, সময় বাড়ছে, সময় বাড়ছে, সময় বাড়ছে, সময় বাড়ছে, সাথে সাথে আমার তাপমাত্রাটার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এরকম সময় বাড়তে তাপ পরিবর্তন হতে হতে এই জায়গাটায় আসলো। অর্থাৎ সময়টা এইখানটা থেকে এই জায়গাটা থেকে এই জায়গায় গেল সময়। টেম্পারেচারটা কমতে মানে এদিকে -3, -2, -1, 0, এটা চেঞ্জ হতে 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 আসলো কততে? 0-তে। তাহলে এইটা নিশ্চিত রূপে বলা যায় আমার সময় এবং কি টেম্পারেচারের একটা পয়েন্ট। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এইখানে কিন্তু কিসের পরিবর্তন হয়েছে? তাপমাত্রার পরিবর্তন হয়েছে। মানে এখানে বরফ ছিল, বরফ আছে, এখানে তাপমাত্রার কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এখানে কিন্তু আমাকে কিছু তাপ দিতে হয়েছে। এটার জন্য একটা সূত্র আছে, এটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা টি। এই সূত্র আমি বিস্তারিত ক্লাসে করিয়ে দিয়েছি। দেখো, এখানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এখানে কিন্তু অবস্থার পরিবর্তন
হয়নি। এরপরে আমার বরফটা যখন 0°C চলে আসলো, তখন কিন্তু আমার বরফ গলছে 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 করে এরকম একটা সময় পর্যন্ত বরফটা গললো, এরকম একটা সময় পর্যন্ত বরফটা গললো। এখন এইখানে কি আমার টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়েছে? আমি কি উপরের দিকে রেখাটাকে উঠাইতে পারছি? পারি না। আমার টেম্পারেচার 0 ছিল, 0ই আছে। কিন্তু আমার যেমন এইখানে ছিল হচ্ছে বরফ, আমার এইখানেও কি আছে? বরফই তো আছে, তাই না? ছিল বরফ, আছেও কি? বরফ। কথা বোঝার চেষ্টা করো। এখন এই বরফটা আস্তে 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 কি হবে? গলবে 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 গলবে। তার মানে এই জায়গাটায় এসে বরফটা কি পানিতে পরিণত হবে। অর্থাৎ আমার এই পয়েন্টটাতে কিসের পরিবর্তন হচ্ছে? অবস্থার পরিবর্তন হবে। এখানে অবস্থার পরিবর্তন হবে। এটার একটা সূত্র আছে, Q = ml/F। এখন কন্ডিশন হচ্ছে আমার তো বরফটা গলে এখানে পানি হয়ে গেল, তাহলে এটা আমার কি একেবারে 0°C ঠান্ডা পানি। এখন আমি ঠান্ডা পানিকে গরম করছি গরম করছি গরম করছি গরম করছি গরম করছি গরম করছি গরম করছি, গ্রাফটা উপরের দিকে উঠতেছে। তাহলে ঠান্ডা পানি ধীরে 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 কনভার্টেড ইনটু কি? গরম পানি। ঠান্ডা পানি কিসে পরিণত হচ্ছে? গরম পানি। তার মানে আমার পানি ছিল, পানি তো আছে, তাহলে এখানে কিসের পরিবর্তন হচ্ছে? এখানে আমার টেম্পারেচারটা, কথার কথা, এত দূর আসে আমার হলো 100। তাহলে আমার এই অংশটুকুতে কিসের পরিবর্তন হচ্ছে? তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। আমার এখানে কোনোভাবেই বলা যায় না যে আমি এখানে অবস্থার পরিবর্তন ঘটাইছি। তাহলে এইখানে আমার কিসের পরিবর্তন হচ্ছে? তাপ পরিবর্তন হচ্ছে। তার মানে আমি এই জায়গাটায় বলতে পারি এখানে আমার সূত্র পড়বে এখানে আবার Q = ms∆T। এখন আমার পানিটা যখন 100°C তাপমাত্রায় পৌঁছে গেল, যখন 100°C তাপমাত্রায় পানিটা যখন পৌঁছে গেল, তখন পানিটা কি ফুটতে শুরু করে? ফুটতে শুরু করে মানে কি? গরম পানিটা ফুটছে 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 ফুটছে। তার মানে এই অংশটুকুতে কি ঘটনা ঘটতেছে ভালো করে বুঝো তো। গরম পানিটা কিসে পরিণত হচ্ছে? বাষ্পে। তখন আমার এখানে সূত্র হবে Q = ml/V, ভ্যাপরে পরিণত হচ্ছে। এখন ঘটনা যেটা, এই যে এই জায়গাটাতে আমার কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। আমি আবারও বলছি, আমার যখন অবস্থার পরিবর্তন হবে তখন তাপমাত্রার পরিবর্তন হবে না, যখন তাপমাত্রার পরিবর্তন হবে তখন অবস্থার কোনো পরিবর্তন হবে না। আশা করছি গ্রাফটা তোমরা বুঝতে পেরেছো। একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ড বা ফোর্স। আমি তোমাকে এখানে কোনো বন্ধন টন্ধন শেখাবো না, এখানে জাস্ট কেমিক্যাল বন্ড বা কেমিক্যাল ফোর্স নিয়ে কিছু ছোটখাটো আলোচনা করব। এখানে একটা শব্দ পাবা, ইন্ট্রামলিকিউলার ফোর্স। আরেকটা শব্দ পাবা যেটাকে আমরা বলি ইন্টারমলিকিউলার ফোর্স। খেয়াল করে দেখো, একটা হচ্ছে কি ইন্ট্রামলিকুলার ফোর্স, একটা হচ্ছে কি ইন্টারমলিকিউলার ফোর্স। রাইট? বোঝার চেষ্টা করো। দেখো এখন ইন্ট্রামলিকুলার আর ইন্টারমলিকুলার, একটাকে বলে হচ্ছে অন্ত আণবিক, একটাকে বলে অন্ত আণবিক, আর একটাকে বলে আন্ত আণবিক। দেখো একটা হচ্ছে অন্ত আণবিক, একটা হচ্ছে আন্ত আণবিক। খুব মনোযোগ দিয়ে বুঝবা। অন্ত বলতে বোঝায় ভেতর, আর আন্ত বলতে বোঝায় বাহির। এর মানেটা কি? তাই তো? এর মানেটা হচ্ছে, ধরো আমরা পানি নিয়ে যদি কাজ করি, H2O, রাইট? পানির ক্ষেত্রে আমাদের কি হয়? একটা অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে, আর কি থাকে? হাইড্রোজেন থাকে। তার মানে পানির ভেতরে এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা বন্ড থাকে না? থাকে কি না? দিস বন্ড ইজ নোন অ্যাজ ইন্ট্রামলিকিউলার ফোর্স। আর যখন আমরা সাপোজ ধরো যে এরকম একটা পাত্র কনসিডার করলাম, এর মধ্যে কি আছে? অক্সিজেন, এই যে H2O, এখানটায় কি আছে? H2O, এখানটায় কি আছে? H2O, এখানটায় কি আছে? H2O। ভালো করে বুঝো। তাহলে এইখানে একটা পানির অণু আছে, এইখানটায় একটা পানির অণু আছে, এইখানটা একটা আছে, এইখানটা একটা আছে। এদের পরস্পর পরস্পরের সাথে যে বন্ধন, এদের পরস্পরের সাথে পরস্পরের যে বন্ড, দিস ইজ নোন অ্যাজ ইন্টারমলিকিউলার। মানে হচ্ছে একটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন মিলে পানি,
এটা পানির একটা অণু, এই যে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন মিলে আর একটা পানির অণু, এদের পরস্পরের মধ্যে যেই বন্ডিং সেটা হচ্ছে ইন্টারমলিকিউলার। আর যখন আমার হাইড্রোজেন এবং অক্সিজেন এদের ভেতরে যেটা, পানির অণুটার ভেতরে যেটা, সেটা হচ্ছে ইন্ট্রা। আর যখন একটা মলিকিউলের সাথে আর একটা মলিকিউলের মানে বাহিরে বাহিরে যখন, ভেতরে যেটা আছে এদের মধ্যে ভেতরে যেটা আছে সেটা হচ্ছে কি অন্ত। আর এইটার সাথে এইটার যে আকর্ষণ সেটাকে আমরা বা বল সেটাকে আমরা বলবো কি ইন্টার। একটা হচ্ছে অন্ত, একটা হচ্ছে কি আন্ত। এটাকে আবার বলা হয়ে থাকে প্রাইমারি বন্ড, এটাকে বলা হয়ে থাকে সেকেন্ডারি বন্ড। গট ইট? আচ্ছা, এই বন্ডটা শক্তিশালী হয়ে থাকে, এই বন্ডটা কেমন হয়ে থাকে? শক্তিশালী হয়ে থাকে। আর এই বন্ডটা বা এই ফোর্স যেটা বলছি এটা হয়ে থাকে দুর্বল। এটা কেমন হয়ে থাকে? দুর্বল। এটা হয়ে থাকে শক্তিশালী, এটা হয়ে থাকে দুর্বল। এবং এইটাকে কিন্তু ভ্যান ডার ওয়ালস বল বলা হয়ে থাকে, ভ্যান ডার ওয়ালস বলও বলা হয়ে থাকে। আচ্ছা, এই শক্তিশালী বন্ডের মধ্যে মূলত এখানে আমাদের আয়নিক বন্ধন, তারপরে হচ্ছে কি সমযোজী বন্ধন, এগুলো এখানে বিদ্যমান। এখানে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধনগুলো বিদ্যমান। এই যে ধরো তুমি যদি এই যে পানির এখান থেকে যদি হাইড্রোজেন অক্সিজেন এগুলোকে আলাদা করতে চাও, এখানে কিন্তু বিদ্যুৎ চালনা করতে হয়, মানে তুমি আমি চাইলেই এটাকে আলাদা করতে পারবো না। বিষয়টা এখানে এরকম। আমি এখানে আয়নিক সমযোজী পড়াবো না। আর এইটার ক্ষেত্রে যদি আসো, এইখানে একটা খুব মজার জিনিস কাজ করে, সেটা হচ্ছে লন্ডন ফোর্স, লন্ডন ডিসপারশন ফোর্স বা লন্ডন ফোর্স, এটা আমরা ক্লাসে শিখেছি। তারপরে এখানে ডাইপোল 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 ডাইপোল, তারপরে এখানে হাইড্রোজেন বন্ড, এই টাইপের বন্ডগুলো এখানটায় কাজ করে থাকে। আমি আবারও বলতেছি, আমাদের ইন্ট্রামলিকিউলার যেটা অন্ত যেটা, সেটা হচ্ছে শক্তিশালী, এটাকে ভাঙতে বেশ কিছু কাঠখড় পোড়াতে হয়। এখানে মূলত আয়নিক আর সমযোজী বন্ধনগুলোই থাকে। আর আমাদের যেটা ইন্টারমলিকুলার যেটা, যেটা হচ্ছে আন্ত আণবিক, সেটা তুলনামূলকভাবে হয়ে থাকে দুর্বল। এটাকে ভ্যান ডার ওয়ালস বলও বলা হয়ে থাকে, সেকেন্ডারি ফোর্স বলা হয়ে থাকে। এর মধ্যে আবার কাজ করে লন্ডন ফোর্স, ডাইপোল ডাইপোল, তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ড, এগুলো সব হচ্ছে দুর্বল। এবং এদের মধ্যে সবচেয়ে দুর্বল কিন্তু লন্ডন ফোর্স। আমাদের এই পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটাতে যে ঊর্ধ্বপাতন যে পড়া আছে, সেখানে দেখবা লেখা আছে হচ্ছে ড্রাই আইস, মানে কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটাকে সামান্য তাপ দিলে সেটা গ্যাসে পরিণত হয়ে যায়। লন্ডন ফোর্স দিয়ে এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব। এবং যারা আমার কাছে সরাসরি ক্লাস করেছো তারা কিন্তু লন্ডন ফোর্স সম্পর্কে একটা বিস্তারিত ক্লাস পেয়েছো। তো আমি চেষ্টা করব ইউটিউবে লন্ডন ফোর্স নিয়েও কিছু আলাপ আলোচনা করে দেওয়ার, কেননা একটা স্টুডেন্ট যদি এই লন্ডন ফোর্স এই আলোচনাটুকু যদি ভালো করে না জানে, আমি আবারও বলছি, এইটা যদি ভালো করে না জানে বা ভালো করে না বুঝে, তাহলে তার সবচেয়ে বড় সমস্যাটা হবে সে ওই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যে বিষয়টা থাকে, ঠিক আছে, লন্ডন ফোর্স কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কটাকে প্রকাশ করার জন্য একটা ভাইটাল রোল প্লে করে। যেমন আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের যে গলনাঙ্ক উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে কোথায় কমছে কোথায় বাড়ছে, এটা কিন্তু লন্ডন ফোর্স দিয়ে ব্যাখ্যা করা হয়ে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমাদের ড্রাই আইস যে এক্সাম্পলটা আমাদের নবম শ্রেণী 2024 সালের বইতে যেটা দেয়া আছে, সেটা কিন্তু লন্ডন ফোর্স দিয়ে ব্যাখ্যা করা যাবে। এরপরে হচ্ছে দেখবা ঊর্ধ্বপাতনে তোমার বইতে আয়োডিন লেখা আছে, আয়োডিন, হ্যাঁ, এইটাও কিন্তু বেসিক্যালি লন্ডন ফোর্সের কারণে। আমাদের পোলার নন পোলার এই বিষয়গুলোও জানতে হবে, ঠিক আছে। তো লন্ডন ফোর্স যেহেতু যাদের আয়ন হয় না এমন কারো মধ্যে খুব সাময়িক একটা অস্থায়ী বন্ধন গঠন করে, যেটা সামান্য তাপেই কঠিন থেকে কিসে পরিণত হয়ে যায়, গ্যাসে বা বাষ্পে পরিণত হয়ে যায়। এগুলো আবার আমরা পড়েছি, ঊর্ধ্বপাতন আমার বইতে আছে। তো এই বিষয়গুলো জানার জন্য তোমার লন্ডন ফোর্স জানাটা খুব জরুরি।